সাফা ঘরে ছিল আনমনে। মেঘা হুড়মুড়িয়ে ঘরে ঢুকে ছুটে গিয়ে আচমকা ওকে জড়িয়ে ধরল। অদ্ভুত রহস্যময় ভালো লাগায় হাঁসফাঁস করছে একবিংশী। সাফা কিছু বোঝে না, বরং গাল ফুলিয়ে বলে, কোথায় গিয়েছিলি তুই? মেঘা ওকে ছাড়ল না, জড়িয়ে রেখেই দম ফেলে বলল, একটু বাইরে। ওটা তোর ভাই নাকি জম? কি রকচটা মেজাজ তার, এমন কেউ করে? তুই বাড়িতে নেই এটা জানানোর পর 4বার ধমক দিয়েছে আমায়। তোর ভাইকে বলে দিবি। কারোর রাগ আমার সহ্য হয় না। উনি বাইরের লোক, জানেন না এসব। তাই রাগ দেখালেও কিছু বলিনি, সহ্য করে নিয়েছি। কিন্তু এরপর সহ্য করব না বলে রাখলাম। কান্না করে দেব কিন্তু। কাঁদো কাঁদো স্বর সাফার। মেঘা ওর মুখোমুখি হতেই কাঁদো কাঁদো মুখখানা দেখে ফিক করে হেসে উঠল। হাসতে হাসতে বলল মুখ চেপে, ভাইয়া তোকে ধমকেছে? সিরিয়াসলি? এটাও সম্ভব? আমার ভাইয়ার রাগ নিয়ে একটুও আমি তো কখনো দেখিনি। আর তুই কিনা বলছিস তোকে 4বার ধমকেছে? ধমকেছে তো, গিয়ে জিজ্ঞেস করে নিস। প্রত্যুত্তরে মেঘা কিছু বলার আগেই সিরাতের উঁচু বাক্য ভেসে আসলো পেছন থেকে, মেঘা, এই ঘোর আমার দিকে। দেখি দেখি আমার ড্রেস তোর পরনে কেন? থতমত খায় মেঘা, ভরকায়। অপ্রত্যাশিত প্রশ্নে অপ্রস্তুত হয়ে আমতা আমতা করতে আরম্ভ করে। এদিক ওদিক ঘন পলক ফেলে। সিরাতের বুঝতে বাকি নেই, সে ভীষণ খুশি এই ভেবে যে মেঘার রৌদ্রের মাঝে সব ঠিকঠাক। মেঘা চলে যাবে না এ বাঁধন খুলে। রৌদ্রের মতিগতি তো আগের থেকেই বোঝা ছিল। এখন মেঘার দিকটাও পরিষ্কারভাবে নিশ্চিত হলো সে। খুশিতে চিকচিক করে উঠল চোখ দুটো। মেঘা চিবুক নামিয়ে লাশ ঢাকে। সিরাত উত্তেজিত হয়ে বেফাঁসে প্রশ্ন করে বসে, তার মানে তোদের মাঝে সব ঠিকঠাক? মেঘার পারল না, পিছু ফিরে 2 হাতে মুখ ঢেকে নিল। আপু, ভালো হচ্ছে না কিন্তু। সিরাত পেছন থেকে জাপটে ধরল ওকে। কি ভালো হচ্ছে না শুনি? বরং যা হচ্ছে হয়েছে তাই সবচেয়ে বেশি ভালো হচ্ছে। উফ মেঘা, আই অ্যাম সো হ্যাপি। আমি জানতাম তোদের মাঝে একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে, আর তাই হলো। এবার আমার ভাইটাকে একটু আঁচলে বাঁধ, গুছিয়ে নে ওকে। দেখিস, ও তোর সব কথা শুনবে। আমি জানি, তোর দিক থেকে চিনেছি ওকে। ও পাগল তোর জন্য। ওই পাগলটাকে আগলে রাখিস একটু। মেঘা মৃদু হাসে তার কথায়। আজ ভার্সিটিতে একা বেরিয়েছিল আদ্র। রৌদ্রের সাথে দেখা হয়নি তাই। কাল 14ই ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন। ভার্সিটিতে টুকটাক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, নতুন করে সাজবে সকলে। বাড়ি ফেরার পথে 3 রমণীর জন্য 3টে বাসন্তী রঙের শাড়িসহ ম্যাচিং হিজাব আর চুড়ি নিয়ে ফিরেছে আদ্র। ফিরেই মেঘার সাফাকে ওদের দুটো দিয়ে বাকি আরেকটা নিয়ে ঘরে ঢুকেছে। শাওয়ার নিতে নিতে দেরি হয়ে গেছে আজ, বাজে প্রায় বিকেল 4টা। ঘরে ঢুকেই শিশিরকে ভেজা চুল মুছতে দেখে কপালে ভাঁজ পড়ল আদ্রের। এগিয়ে গিয়ে বলল কণ্ঠ নরম করে, এত দেরি করে শাওয়ার নিয়েছো কেন? ঠান্ডা লেগে যাবে তো। চকিতে চায় শিশির। মিষ্টি হেসে বলে, লাঞ্চের পর ঘুমিয়েছিলাম একটু, তাই দেরি হয়ে গেছে। পরিপ্রেক্ষিতে মিষ্টি হাসল আদ্র। হাতের ব্যাগটা সহ এগিয়ে গেল। শাড়িখানা বের করে শিশিরকে ফেরালো আয়নার দিকে। নিজে দাঁড়ালো ঠিক পেছনে। লাল পেরে বাসন্তী রঙের শাড়িটা শ্যামালিনীর গায়ে ধরে চোখ সরু করে তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁটিয়ে অবলোকন করল ওকে। বলল ভাবুক হয়ে, সুন্দর লাগবে ভীষণ, কাল এটা পরবে। শিশির ঘাড় ঘোরালো। আমি এটা পরে ভার্সিটিতে যাব? পারমিশন দিচ্ছেন? কেন নয়, কি ভাবছ? কেউ দেখবে না তোমায়। তোমায় দেখার জন্য শুধু আমি আছি, ঘরেও আর বাইরেও।
অন্যদের দৃষ্টি থেকে তোমাকে হেফাজতের দায়িত্বও আমার। ডোন্ট ওয়ারি। মেঘা টুকটুকিও পড়বে, তুমি বাদ যাবে কেন? তোমাকে বুঝি শাড়িতে মন মতো দেখার ইচ্ছে জাগে না আমার? শিশির অপ্রস্তুত হয়ে ঘাড় ফেরায়। আদ্র মুচকি হাসে। পকেট থেকে বাদাম ভর্তি একটা ঠোঙা বের করে শিশিরের হাতের মুঠোয় গুজে দিল। অতপর ফ্রেশ হওয়ার জন্য পা বাড়ালো ওয়াশরুমের দিকে। বাদামগুলো চেপে ধরে পেছন থেকে শিশির ডেকে বলে, রোজ রোজ বাদাম নিয়ে আসেন কেন? আদ্র থামল, ঘাড় ঘোরালো। তোমার পছন্দ তাই। আমার পছন্দের এতটা কদর? একটু বেশি কদর আছে, যা দেই তা তুলনামূলক কমই। দুই বাক্য শেষ করে পা বাড়াতে গিয়ে আবার থামল। আকুল হয়ে পিছু ফিরল, বলল কাতর স্বরে, পছন্দের তালিকায় আমি যুক্ত হব কবে শুনি? তাহলে রোজ রোজ এভাবেই নিজেকে পেশ করতাম তোমার কাছে। শিশির বেখেয়ালে কপাল গুটিয়ে মৃদু হাসল। সেকেন্ড কয়েক অপেক্ষার পরও উত্তর না পেয়ে ওয়াশরুমে ঢুকেছে আদ্র। সে চক্ষু গোচর হতেই শ্যামালিনী বিড়বিড় করে নিজের মাঝে, আপনি যে আমার অপছন্দ তা তো বলিনি কখনো। পছন্দ কিনা তা বুঝে নেওয়া আপনার দায়িত্ব। আমি বলবো কেন? আপনি কি সব বলেছেন আমায়? মেঘা লাগাতার ইয়াসের ফোনে কল লাগিয়েও কোনো হদিস পাচ্ছে না ওর। সেই সকালে বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখনো অবধি দেখা মেলেনি। রাত 8টা বাজতে চলল। ডিনারের সময় হয়ে গেছে, তবুও খোঁজ নেই। রৌদ্র বাড়িতে ছিল না, সে ফিরল 8টার আগে আগে। খাওয়ার টেবিলে আদ্রের মুখোমুখি হয়েছে রৌদ্র। একেই তো খুঁজছিল সে। পৈশাচিক আনন্দে চিকচিক করে উঠল বেপরোয়া যুবকের চোখ জোড়া। কিছুতেই নিজেকে দমিয়ে রাখতে পারল না। ঠোঁটের ফাঁক গলিয়ে লকলকে জিভে উচ্চারণ করল মায়ের উদ্দেশ্যে, মম। আমি বড় না আদ্র বড়? রুবিনা কাবির সবে খেতে বসেছেন। ছেলের অহেতুক প্রশ্নে চোখ কুঁচকে সোজাসুজি উত্তর করলেন, আদ্র বড়, 23 সেকেন্ডের। ছ্যা, লজ্জা থাকা উচিত। এবার চোখ পাকিয়ে তাকালো আদ্র। প্রসঙ্গ না বুঝে বলল খাবার চিবিয়ে, কি হয়েছে? যেটা তোর হয়নি। কি হয়নি আমার? যেটা আমার হয়েছে। তোর কি হয়েছে? যেটা হয়েছে সেটা তোর হয়নি। আরে কি হয়নি? আদ্রের কণ্ঠে চাপা বিরক্তি। রৌদ্রের ঘোরপ্যাচ কথায় বিভ্রান্ত হলো খানিক। উপস্থিত সবাই চোখ ছোট করে দুই ভাইয়ের দিকে দৃষ্টি ফেরালেন এ বেলায়। তোফায়েল কাবিরের পাশে বসে আনমনে খাচ্ছিল মেঘা। ভাবখানা এমন যেন রৌদ্রকে চেনে না সে, তাকায়নি একটা বারও। সেও তাকালো এবার। রৌদ্রের সাথে চোখাচোখি হয় আলগোছে। রৌদ্র ফিসলে হাসে। চোখ সরিয়ে আদ্রের দিকে সরে এসে ফিসফিস করল, বাসর। অকস্মাৎ ভ্যাবাচাকা খায় আদ্র। মুখের খাবার গলায় আটকে কেশে ওঠে খুক খুক করে। হুট করে ওর এমন কাশিতে বিচলিত হয়ে পড়লেন রুবিনা কাবির। উঠে গিয়ে পানি বাড়িয়ে দেওয়ার আগেই শিশির আপন দায়িত্বে এক গ্লাস পানি এগিয়ে দিল। ব্যস্ত হাতে আদ্রের পিঠে হাত বোলাতে লাগলো সে। আদ্র তাল সামলে ঢক ঢক করে গ্লাস খালি করে। জোরে জোরে শ্বাস টেনে কটমট করে তাকায় রৌদ্রের দিকে। রৌদ্রের গা ছাড়া ভাব, খাওয়ায় ব্যস্ত সে। শিশির বলল উদ্বিগ্ন হয়ে, ঠিক আছেন? আদ্র উত্তর করার আগেই আগ বাড়িয়ে ভেঙে উত্তর করল রৌদ্র, না কুয়াশা, ঠিক নেই মোটেও। তুমি বরং পানি না দিয়ে অন্য কিছু দিতে পারো, তাহলে যদি ঠিক থাকে একটু। রুডি, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। সেকেন্ড গুণে হলেও আমি তোর বড়, জবাবে লাগাম টান। তাই তো বলছি, লজ্জা থাকা উচিত বড় ভাই। সেকেন্ড গুণে হলেও বড় বলে কথা। শুভ্র ওদের দুটোর চাপা স্বরের কথা কাটাকাটি দেখে জিজ্ঞেস করল পুরো কণ্ঠে, কি হয়েছে তোদের? তোদের না, জিজ্ঞেস করো কি হয়েছে তোর। কারণ হয়েছে তো শুধু আমার।
আদ্রের কিছুই হয়নি এখনো, তাই না আদ্র? আদ্র কিরমির করে দাঁত পেশে রৌদ্রের কথায়। এই ছেলে এমন নির্লজ্জ ঠোঁটকাটা হলো কি করে? শুভ্র চোখ ছোট করে পুনরায় শুধায়, কি হয়েছে? আর কি হয়নি? জিভ পাতলা রৌদ্র বলতে গেল নির্লজ্জের ন্যায়, আর বলো না ব্রো, আদ্র অলওয়েজ লেজি, বাট আই অ্যাম ফাস্ট। তাই তো ওর থেকে ছোট হয়েও অনেক আগেই বিয়ে করে নিয়েছি, ইনফ্যাক্ট তোমারও আগে। বাট কম্পিটিশন তোমার সাথে নয়, ওর সাথে। ও আমাকে কাল একটা বিষয়ে খোঁটা দিয়েছে, ট্রাস্ট মি। গায়ে লেগেছিল ভীষণ। এখন আমি ওকে খোঁটা দিচ্ছি, শোধবোধ। হুম। কিসের খোঁটা? শাহিনা কাবিরের আগ্রহী প্রশ্ন। রৌদ্র আকস্মিক কেমন লাজুক হাসল। চিবুক নামিয়ে কিছু একটা বলার প্রস্তুতি নিল, তার আগেই ধমকালো আদ্র, রুডি, চুপ। আর একবার বেফাস কথা বলেছিস তো মার খাবি বলে রাখলাম। ভুলে যাস না আমি তোর বড়, তোকে মারতে পারি আমি। গা দুলিয়ে শব্দ করে হাসলো আদ্র। ভুলে যাস না এটা, যে তুই আমার বড়। সালাম নেবেন 23 সেকেন্ডের বড় ভাই। কিছু টিপস লাগলে জানাতে ভুলবেন না, তবে একটা টিপস এক্সট্রা দিচ্ছি। মাঝরাতে বউকে নুডলস বানিয়ে খাওয়াতে পারেন, কাজে আসবে। বলেই উঠে দাঁড়ালো রৌদ্র। কোনো রকমে ঠুকরে খাওয়া শেষ। বেসিন থেকে হাত ধুয়ে হেলে দুলে সিঁড়ির দিকে এগোলো। পিছু ফিরে আদ্রের দুর্বোধ্য আহাম্মক মুখ পানে তাকিয়ে হাসি সংবরণ করল ঠোঁট পিষে। বিড়বিড়ালো, ছ্যা, লজ্জা থাকা উচিত। ফোঁস করে শ্বাস ফেলে আদ্র। রৌদ্র উপরে উঠে যায়। সবার চোখের আড়ালে গিয়ে করিডোর থেকে চিল্লায়, সুইটহার্ট, রুমে এসো, ঘুম পাচ্ছে আমার। ফের রৌদ্রের কণ্ঠ। এবার মেঘার গলায় খাবার আটকালো, না গিলতে পারল আর না উগলে দিতে। কেবলই ভ্যাট ভ্যাট করে চেয়ে রইল সবার মাঝে বসে। রৌদ্র হঠাৎ নুডলসের কথা বলল কেন? বেশ চিন্তায় পড়ল একবিংশী। আদ্র হাঁপ ছেড়ে কপাল চাপড়ায়। এটা কি আদতেও ওর ভাই? নিজের ভাই তো, তাহলে এমন হলো কেন? ঘরে হন্তদন্ত হয়ে পায়চারি করছে মেঘা। 11টা বাজে প্রায়। হাতে ফোন। লাগাতার কল লাগাচ্ছে ইয়াসের ফোনে। ছেলেটার খোঁজ নেই, ফোন বন্ধ। চিন্তায় টাল একবিংশী। কোথায় গেল ইয়াস? মেঘা ঘরে থাকতে পারল না আর। চুপিসারে ঘর ছেড়ে বেরিয়ে করিডোরে এপাশ ওপাশ উকি দিল। ফাঁকা পেয়ে পা টিপে টিপে আদ্রের ঘর পেরিয়ে এক ছুটে ঢুকলো রৌদ্রের ঘরে। দরজা খোলা ছিল। মেঘা ঘরে ঢুকে আলগোছে চাপিয়ে দিল দরজাটা। ছিটকিনি অবধি হাত পৌঁছালো না। পিছু ফিরতেই তাজ্জব বলল, রৌদ্র ঘুমিয়ে। মেঘাকে ডেকেছে বেশ কয়েকবার। একে তো ইয়াসের চিন্তা, তার উপর সাফার ঘুমের অপেক্ষায় ছিল মেঘা। কিন্তু রৌদ্রর অপেক্ষায় থাকতে থাকতে টলে পড়েছে ঘুমের রাজ্যে। বিছানার এক পাশে মেঘার জন্য জায়গা ছেড়ে অন্য পাশে নিজের জায়গা করে নিয়েছে। পূর্বরাতে ঘুম হয়নি, বেজায় লেগে এসেছিল দুই চোখ। জেগে থাকতে পারিনি অধিকক্ষণ। মেঘা চিন্তিত ভারমণি হাসল এক পশলা। উবে গেল সব ভাবনার ছাপ। ঠোঁটে হাসি ঝুলিয়ে এগিয়ে এসে রৌদ্রের মাথার পাশে বসল। লোকটা ঘুমোলে কি নিষ্পাপ লাগে? অবশ্য পাপী নন তিনি, নিষ্পাপই বটে। ঘুমোলে বরং মায়া লাগে বেশি, আকর্ষণীয় লাগে বড্ড। কি সুন্দর লোকটা! মেঘা গলে গেছে তার উপর। কবে, কখন, কিভাবে তা সে নিজেও জানে না। সে তো ঘৃণা করত এনাকে। তাহলে এভাবে লোকটার ফাঁদে জড়িয়ে গেল কবে? ভেবে পায় না মেঘা। ঘুমন্ত বেপরোয়া যুবকের মুখ পানে তাকিয়ে আরামে ঠোঁট ঠেলে হাসে। লোকটার মাথাটা তুলে নেয় নিজের কোলে। চুলের ভাঁজে আঙুল ডুবিয়ে দেয়, ঝুঁকে ঠোঁট ছোঁয়ায় কপালে, অতঃপর নাকের ডগায়। নাক টেনে মৃদুস্বরে ফিসফিস করে একান্তে, রাইনু মুখো,
আপনি মোটেও রাইনো মুখো নন। শুনেছেন, খুব সুন্দর আপনি। ভীষণ 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 সুন্দর। এত সুন্দর কেন হতে হবে আপনাকে? ভালোবেসে ফেললাম যে। ভালোবেসে ভীষণভাবে ফেঁসে গেলাম। এখন কি হবে আমার? এত ভালোবাসা রাখবো কোথায়? ইস, কি সুন্দর আপনি। এই সুন্দর পুরুষটা আমার বুঝি? আই লাভ ইউ সুন্দর পুরুষ। আই লাভ ইউ টু সুইটহার্ট। হঠাৎ প্রত্যুত্তরে রৌদ্রের এমন ঠান্ডা আবেশিত কণ্ঠে কেঁপে উঠল একবিংশী। শিহরণ বয়ে গেল সর্বাঙ্গে। ঝট করে স্বাভাবিক হয়ে বসল, ভরকালো অনেকটা। রৌদ্র মাথা তুলে ভার পাপড়ি যুগল আলাদা করে তাকায়, ঠোঁটে ভরা হাসি। মেঘা অপ্রস্তুত থতমত খায়। কিছু বুঝে ওঠার আগেই রৌদ্র সরে এসে একটানে ওকে বিছানায় ফেলল। বিলম্বহীন শক্ত করে উদর পেঁচিয়ে নিল। রমণীর কোমল গ্রীবার ভাঁজে মুখ গুজে ঠোঁট ছোঁয়ালো। নরম ত্বকে নাক ঘষে আবারও ফিসফিস করল হাস্কি টোনে। লাভ ইউ টু সুন্দরী তমা। এই সুন্দরী রমণী আমার বুঝি? ইস, কি সুন্দর আমার রৌদ্রময়ী। মেঘা জমে যায়, শিউরে ওঠে লোমকূপ। অবাক হয়ে বলে, আপনি ঘুমোননি? তুমি ঘুমোতে দিচ্ছ কই? আমি আবার কি করলাম? এই যে পাগল বানালে আমায়। আজ পহেলা ফাল্গুন, আরও আছে ভ্যালেন্টাইন আজ, কাপলদের ভালোবাসা দিবস। তবে ভালোবাসা দিবস উপলক্ষে কম হলেও ভার্সিটি প্রাঙ্গণ আজ সেজেছে পহেলা ফাল্গুন উপলক্ষে। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে এই দিনে। পড়াশোনার তাগিদে আসেনি কেউ, এসেছে উৎসবে মুখর হতে। সকাল 11টা, জমে উঠেছে উৎসব মুখরতা। ক্যাম্পাস সাজানো হয়েছে বেশ। ভার্সিটির মূল ফটক থেকে মঞ্চ অবধি প্রবেশদ্বারেও আলপনা। চারুকলার আদলে তৈরি মূল মঞ্চ। খোলা আকাশের নিচে আয়োজন সবের, এলোমেলো সব শিক্ষার্থী। তবে যেন বাসন্তী রঙের মেলা বসেছে প্রাঙ্গণ জুড়ে। সবার পরনে এক থিম। রমণীদের লাল পাড় বাসন্তী শাড়ি, অন্যদিকে যুবকদের লাল পাঞ্জাবি। চোখ ঝলসায় এক রঙের ভিড়ে, এক সারিতে স্টল বিভিন্ন। মঞ্চে উদ্বোধনী নৃত্যের পরপর ভার্সিটির গেট পেরিয়ে প্রফেসর আদ্রিয়ান কাবির আদ্রের গাড়ির আবির্ভাব ঘটে। দেরি করে ফেলেছে আসতে আসতে। পার্কিংয়ে গাড়ি পার্ক করে প্রথমেই নামলো আদ্র। পরক্ষণে ব্যাকসিট থেকে নামলো একে একে 3 রমণী। ইয়াং প্রফেসরের আগমনে গুটি কয়েক হরিণী দৃষ্টি নিমিষেই নিক্ষিপ্ত হয়েছে এদিকে। আদ্রের পরনে ব্যতিক্রম কিছু আজ। সবার সাথে মিলিয়ে না হলেও ফরমাল ছেড়েছে আজ। পরনে অফ হোয়াইট পাঞ্জাবি টান টান, গোছানো চুল সেটে রাখা অতি যত্নে। ঠিক যেন ভীষণ পরিপাটি, বরাবর তেমনই সে। এবেলাতেও তার অতুলনীয় পুরুষালী সৌন্দর্য আঁচড় কাটল কিছু অঙ্গনার হৃদয়ে। কিছু জোড়া দৃষ্টি মূর্ত বনে গেল। 3 রমণী শাড়ি পরেছে, সাথে হিজাব আছে। হালকা পাতলা প্রসাধনীতে সজ্জিত মুখাব্যয়। আদ্র অপর কারোর দৃষ্টি তোয়াক্কা করল না। রমণীদের কাছে এসে ঠান্ডা স্বরে বলল, ঠিক আছিস? প্রবলেম হচ্ছে না তো? মাথা নাড়ল 3 জন। আদ্র ইশারা করতেই সাফা আর মেঘা এগিয়ে যায়। শিশির বেশ অস্বস্তিতে পড়েছে, কেমন খচখচ লাগছে শাড়িতে। তার উপর সবার দৃষ্টি এদিকে বুঝে সে তড়িঘড়ি করে আদ্রকে পাশ কাটাতে চাইল। তৎক্ষণাৎ ভেসে আসলো মোলায়েম কণ্ঠ, শাড়ি সামলাবে। আর নিজেকেও। এভাবে মুখ কালো করে আছো কেন? শিশির থামে, ঘাড় না ঘুরিয়ে জবাব দেয়, তেমন কিছু না, আমি আসছি, দেখছে সবাই। তড়িতে প্রস্থান করল সে। পেরিয়েছে কিছুটা মুহূর্ত। মঞ্চের নিচে টিচারদের বসার জায়গা, মাথার উপর সূর্যের মিঠে রোদ। পেছনে সারি সারি আরও চেয়ার। নাচ গান শেষে রম্যনাটিকা হচ্ছে। আদ্রের ধ্যান নেই সেদিকে।
একমনে পায়ের উপর পা তুলে বসে ফোন টিপছে সে। শিশির, সাফা আর মেঘা ওরা ফটোবুথের দিকে ছবি তুলছে টুকটাক। এমন সময় ওদের কাছে ফারিনের আগমন, সাথে আরও দুজন। ভারী মেকআপের ঠেসে মুখ শক্ত করে রেখেছে, কড়া দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে শিশিরকে। কে এই মেয়ে? এত গায়ে পড়া কেন? রোজ রোজ আদ্রের গাড়ি থেকে নামে কেন এই মেয়ে? আর সব সময় চিপকে থাকে মেঘার সাফার সাথে। বিয়ে তো হয়েছে, তবুও আদ্রের পিছু ছাড়েনিও। ফারিন এসেই দাঁত পিষে হাসল জোরপূর্বক। মেঘা, সাফা, কেমন আছো তোমরা? আজকাল ভার্সিটিতে আসো না তেমন, কেন? সাফা চরম বিরক্ত হলো, বলল মেকি স্বরে, এমনি গো, বিয়ে ছিল বাড়িতে। ফারিন চকচকে চোখে প্রশ্ন করে, কার বিয়ে? তোমার না হওয়ার সতীনের। হতমত খেল ফারিন। মেঘা ফিক করে হেসে উঠল। আর বেশি কিছু বলার আগেই শিশির ইঙ্গিতে চুপ করালো সাফাকে। মানে? আগ বাড়িয়ে উত্তর করে শিশির, তেমন কিছু না ফারিন, তুমিই বলো, কেমন আছো? বেশ সুন্দর লাগছে তোমায়। আমি সুন্দর? সুন্দরকে তো সুন্দর লাগবেই। বেশ ঠেস দেওয়া কথা। মুখ কুঁচকে ফেলল শিশির। মেঘা দুজনের হাত চেপে ধরে, হেসে বলে, হোয়াট এভার, আমরা স্টেজের দিকে যাই, বাই। বলেই চলে গেল সে। ফারিন গজগজ করল। মঞ্চের দিকে সবার বেগতিক চলাফেরা। একপাশে বসল তিনজনে। শিশির এদিক ওদিক তাকায়। মিষ্টি খেয়েছে আসার পর, পানি খাওয়া হয়নি। ডান দিকে জুসের স্টল। শিশির উঠে দাঁড়িয়ে বলল, তোরা বস, আমি একটু পানি খেয়ে আসছি। সাফা আবদার ছুড়ল, আমার জন্য একটু নিয়ে আসিস প্লিজ, উঠতে পারবো না। মুচকি হেসে সায় দিয়ে চলে গেল শিশির। তৃষ্ণা মিটিয়ে সাফার জন্য একটা আলাদা বোতল নিয়ে পিছু ফিরল। কুচি সামলে এক পা বাড়ালো সবে, দ্বিতীয় পা বাড়ানোর আগেই পা জড়ালো কোনো কিছুতে। শাড়ির সাথে তালগোল পাকাতেই নিজেকে আর ধরে রাখতে পারল না শ্যামালিনী। সবার সামনেই ধপ করে পড়ল মাটিতে। হাতের বোতলটা ছিটকে পড়ল সামনের দিকে। বেকায়দায় শক্ত খিটখিটে মাটিতে পড়ার সাথে সাথে ঝরঝর করে ভাঙল কবজির কাচের চুড়িগুলো। ব্যথায় আশূচক আর্তনাদে কুকিয়ে উঠল মেয়েটা। পেছন থেকে চিকন হাসির শব্দ শোনা যায়, কণ্ঠটা পরিচিত। আর এভাবে হুট করে পড়ে যাওয়ার হেতুটাও আন্দাজে ধরা দিল। তবে তৎক্ষণাৎ শিশিরের মস্তিষ্ক কাজ করল না, খিচে নিল দুই চোখ। ওর কুকিয়ে ওঠার শব্দে মেঘা ধক করে ওঠে, গলা চিরে ডেকে ওঠে, শিশির। ছুটে যায় দুই রমণী। কিছুটা ভিড় জমেছে সেখানে। হৈ হৈ আওয়াজে চোখ কুঁচকে পিছু ফেরে আদ্র। সকলের গায়ের ফাঁক গলিয়ে শিশিরকে দেখে ছ্যাঁত করে ওঠে। উঠে দাঁড়িয়ে এলোমেলো কদমে ছুটে যায়। রমণীকে মাটিতে অমন অপ্রস্তুত অবস্থায় দেখে যেতে যেতেই দূর হতে গলা ছাড়ে, শিশির, হোয়াট হ্যাপেন, আর ইউ ওকে? তার উচ্চ বাক্য। চকিতে সকলে তাকায় তার দিকে। সবার দৃষ্টি ছাপিয়ে আদ্র তড়িঘড়ি করে ছুটে গিয়ে শিশিরের পাশে হাঁটু গেড়ে বসে। বাহুডোরে আগলে নেয় রমণীকে। চুড়ির কাঁচ ভেঙে হাতে ফুটে গেছে। ব্যথার সাথে সাথে লজ্জায় মুখ নামিয়ে খিচে নিয়েছে শিশির। আদ্র বিচলিত হয়ে পড়ল, শিশির, কি হয়েছে? পড়লে কি করে তুমি? দেখি, ব্যথা পেয়েছ? সবার দৃষ্টি চড়ক গাছ। শিশিরের খুব কাছে আদ্র, এমনকি রমণীর বাহু জড়িয়ে নিয়েছে সে। বড়সড় বাজ পড়ল সবার সামনে। গুরুগম্ভীর প্রফেসর আদ্রিয়ান কাবির আদ্র একটা সাধারণ মেয়েকে এভাবে আগলে নিয়েছে, তাও কিনা নিজের স্টুডেন্টকে। এতটা বিচলিত তার হাবভাব, মেয়েদের দৃষ্টিতে ঘোর। চমকানো অবিশ্বাস্য ভাবমূর্তি তাদের। শোরগোল পড়ল কিছুটা। শিশির আধস্বরে নিজেকে ছাড়াতে চেয়ে বলে, আমি ঠিক আছি স্যার,
এ সময় ছাড়ুন প্লিজ, সবাই দেখছে, ভুল ভাববে আমাদের। আদ্র শুনলে তবেই তো। কবজির কাছে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এসেছে কয়েক ফোঁটা। আদ্র উঠে দাঁড়ালো। অতপর আলগোছে শিশিরকে টেনে তুলল নিজ দায়িত্বে। মেয়েটার শাড়ি এলোমেলো, খুলে গেছে কুচি, আঁচলও এলোমেলো। উদরের একাংশ বেরিয়ে এসেছে, তা লক্ষ্য করে তড়িঘড়ি করে শিশিরকে নিজের দিকে টেনে আগলে নিল আদ্র। উন্মুক্ত উদরে হাত চেপে ধরে আবডাল করল। এতে হইচই বাড়ল বই কি কমল না। কানাঘুষো শুরু হলো প্রফেসরের এমন অস্বাভাবিক কাণ্ডে। মেয়েরা কিংকর্তব্য বিমূঢ় হলেও কানাকানি করতে ভুলল না। সবাইকে আরও তাজ্জব বানিয়ে আকস্মিক শিশিরকে টেনে কোলে তুলল আদ্র। বজ্রপাত হলো যেন। এবারে স্তব্ধ হয়ে গেল পুরো ক্যাম্পাস। টিচার স্টাফদের নজরও এদিকে, তবে খুব একটা প্রতিক্রিয়া নেই তাদের দৃষ্টিতে। শিশির এমন লজ্জাজনক পরিস্থিতিতে ভ্যাবাচ্যাকা খায়। চোরা চোখে এদিক ওদিক তাকিয়ে মুখ লুকিয়ে নেয় লোকটার গলার ভাঁজে। শাড়ির অবস্থা বেহাল, বলতেও পারছে না কিছু, তবুও জিভ নাড়ালো। কি করছেন? সবাই দেখছে তো। দেখুক, তবে শাড়ি খুলে গেছে এটা না দেখুক, সেটা দেখব কেবল আমি। শিশির ভারী লজ্জায় মিয়ে যায়। আদ্র নীরবে হাসে প্রত্যুত্তর করে। উপস্থিত সব স্টুডেন্টদের ভ্যাটভ্যাটে দৃষ্টি দেখে চোখ কুঁচকায়। পা বাড়ানোর আগেই বজ্রকণ্ঠে উচ্চারণ করে, স্টুডেন্টস, হোয়াট ইজ দেয়ার টু লুক অ্যাট লাইক দ্যাট? আই ওয়াজ ডাউন, অল অফ ইউ। শি ইজ মিসেস আদ্রিয়ান কাবির, মাই প্রিটিয়েস্ট ওয়াইফ। আর থামল না, গটগটিয়ে চলে গেল নিজের একান্ত অফিস রুমের দিকে। পুরো ক্যাম্পাস জুড়ে রেখে গেল দমে যাওয়া এক নিস্তব্ধতা। সকলের মুখ পুরো দেখার মতো, বিশেষত মেয়েদের। ছেলেরা মেয়েদের দশা দেখে হাসছে মিটিমিটি। ফারিন তাজ্জব, চোখ ছানা বড়া, হা বনে গেছে পুরো। মুখে মাছি ঢুকবে সময়ের ব্যবধানে। অস্ফুটে অবিশ্বাসে উচ্চারণ করল, শিশির আদ্র স্যারের ওয়াইফ? সিরিয়াসলি, হাউ ইজ ইট পসিবল? মেঘার সাফা হাসে আনমনে। আদ্র শিশিরকে নিয়ে করিডোর পেরিয়ে অফিস রুমে ঢুকেছে। ডোর চাপিয়ে শিশিরকে ডেস্কের উপর নামিয়ে বসালো। মেয়েটার চিবুক গলায় মেশানো, গাল দুইখানি টুকটুকে লাল। আদ্র চোখ সরু করে পর্যবেক্ষণ করে, জানতে চায় ভারী গলায়, পড়ে গেলে কি করে? শিশির জানা সত্ত্বেও চেপে গেল সবটা। কাচুমাচু হয়ে মিথ্যে বলল, জানি না, শাড়িতে পা জড়িয়ে গিয়েছিল হয়তো। কিন্তু আপনি এটা কি করলেন? সবাই কি ভাবল? ভুল ভাবলেও ভুল ধারণা মিটিয়ে এসেছি। তুমি যে আমার বউ সেটা জানিয়ে এসেছি। চোখ তুলল শিশির। বাকিদের কথা ছাড়ুন, টিচাররা কি ভাবলেন? তারা সবাই আগে থেকেই জানেন, তোমাকে বিয়ে করার পরপরই জানিয়েছি। শিশির অবাক হলো। একজন স্টাফ এসে ফার্স্ট এইড বক্স দিয়ে যায়। শিশিরের কবজির কাছটায় গড়িয়ে পড়া রক্ত মুছে আলগোছে মলম লাগিয়ে দিল আদ্র। অতপর পূর্ণ ধ্যান দিল শ্যামালিনীর পানে। পরনের শাড়ির বেহাল দশা দেখে কোমরে হাত ঠেসে তপ্ত শ্বাস ফেলল। বলল, নেমে এসো। শিশির নেমে দাঁড়াতেই গুজে রাখা কুচি খুলে পড়ে মেঝেতে। আঁচলের অবস্থা নাজেহাল, পুরো শাড়ি এলোমেলো। নিজের এমন বেগতিক অবস্থা দেখে আতঙ্কিত হয়ে ঝট করে আদ্রের দিকে চায় শিশির। অমনি চোখাচোখি হয়। আদ্রের অদ্ভুত দৃষ্টি। শিশির ঝটপট আঁচল সামলায়, চোখ নামিয়ে শুষ্ক ঢোক গেলে বলে জবানের বাদ ঠেলে, আমি আমি শাড়ি ঠিক করে নিচ্ছি, আপনি চোখ সরান। মিটিমিটি হাসল আদ্র। চোখ সরাতে নাড়াচ্ছে, ঠোঁট বাঁকালো। ভরা দৃষ্টিতে আগাগোড়া পরখ করল শিশিরের। কেমন মিয়ে গেছে মেয়েটা, লজ্জায় নত শরীর। অবস্থা আসলেই নাজেহাল। এলোমেলো দৃষ্টি আদ্রের।
সে নিজেও অস্বস্তি বোধ করলো এক পর্যায়ে। বেসামাল হচ্ছে না তো আবার? গলা শুকিয়ে আসতেই ভেজালো ঢোক গিলে। অধর ভিজিয়ে হুট করেই এগিয়ে গেল। ঝট করে পেছালো শিশির। ডেস্কের সাথে বাড়ি খেলো, থামলো। তড়াক করে দৃষ্টি তোলা মাত্রই দেখল আদ্র অনেকটা হেলে এসেছে ওর দিকে। শিশিরকে বন্দি করে নিজের দুই হাত ডেস্কের দুই দিকে ঠেসে ধরল সে। পরপর ঢোক গিলে কেমন অদ্ভুত স্বরে বলল, তোমাকে শাড়ি ঠিক মতো সামলাতে বলেছিলাম বেয়াদব, আমাকে বেসামাল করতে বলিনি।